শোনেন, আমার কথা শোনেন। আপনার মাইয়ের কথা একটা বার ভাবেন, ফিরে আসেন, যাইয়েন না। বাতাসে শো শো শব্দ, দূর থেকে মেঘের গর্জন, হঠাৎ করেই নেমে আসে ভারী বৃষ্টি। রহিমার কান্নার শব্দে ভরে যাচ্ছে পুরো ফসলের মাঠ। একটি দরিদ্র গ্রাম, ভোরের আলো সবে ফুটেছে। হারুন মিয়া তার ভাঙা ঘরের দাওয়ায় শূন্য দৃষ্টিতে বসে আছে। তার মুখ গভীর চিন্তায় মগ্ন। স্ত্রী রহিমা উঠান ঝাড়ু দিচ্ছে, তার চোখে মুখেও ক্লান্তির ছাপ। তাদের 8 বছরের মেয়ে মায়া পাশে বসে একটা ভাঙা পুতুল নিয়ে খেলা করছে। দারিদ্র্যের রুক্ষতা সর্বত্র স্পষ্ট। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে, হারুন মিয়ারও ছিল। স্বপ্নটা খুব বড় নয়, শুধু 3 বেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন, মেয়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। কিন্তু দারিদ্র্যের অভিশাপ সেই ছোট্ট স্বপ্নটাকেও নাগালের বাইরে করে রেখেছে। সকাল থেকে কি এত ভাবতেছেন? মাইয়া ডারে 1 গ্লাস দুধ কিনা দিতে পারি না, আর আপনি খালি ভাইবা ভাইবা শরীরটা ক্ষয় করতেছেন। ভাবি আমাদের কপালের কথা রহিমা। এই যে মায়াটারে একটা ভালো জামা পর্যন্ত কিনা দিতে পারি না। গত ঈদেও সবার পুরান জামা বইটা করছে, আমার আর সহ্য হয় না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আপনি তো ভাববেন না তো, কামের চেষ্টা করেন, একটা কিছু হইবই। কই কাম, কার কাছে যামু? কেউ তো একটা দিন মজুরের কামও দেয় না। মনে হয় এই দারিদ্রতা আমাগো ঝাড় পোকার মতো কামড়াইয়া খাইব। কিরে হারুন, সকাল সকাল কি চাস? আবার টাকা ধার চাস নাকি? আগের টাকাই তো শোধ দিতে পারলি না। না হুজুর, টাকা চাই না। আমি শুনলাম নদীর ধারের ওই পতিত জমিটা তো পইরাই আছে, যদি দয়া কইরা। কোন জমির কথা বলস? ও, নদীর ধারের ওই পতির জমিটা? ওই জমির কথা শুনলে তো কুকুরেও প্রস্রাব করে না। জি হুজুর, ওই জমিটাই আমি ভাগে চাষ করতে চাই। আমার একটা সুযোগ দেন, দিন রাত খাটবো হুজুর। তুই করবি চাষ, তাও আবার ওই জমিতে? আরে ওই জমিতে তো ভূতেও পা মারায় না। এর আগে যে 2 জন গেছিল তাদের কি দশা হয়েছিল জানস? শুনছি হুজুর, কিন্তু আমার আর কোনো পথ নাই। না খাইতে বাইরা মরার চাইতে চেষ্টা কইরা মরা ভালো। বেশ, তোর যদি এতই শখ থাকে, যা কর চাষ। যদি কিছু ফলাইতে পারস, অর্ধেক আমার অর্ধেক তোর। কিন্তু পরে আবার কান্নাকাটি করতে আসিস না আমার কাছে। ওই জমির কোনো আপদ বিপদের দায় আমি নিব না বইলা দিলাম। জি হুজুর, আমি আপনার কথা রাখবো। আল্লাহ আপনার ভালো করুক। হারুনের চোখে মুখে রাজ্যের আনন্দ ফুটে উঠেছে। পরিত্যক্ত জমিটা চাষ করতে পারলে হয়তো এবার দুমুঠো ভাত তুলে দিতে পারবে মেয়ের মুখে। সে মহাজনকে বারবার সালাম করে প্রায় দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। মহাজন তার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। নদীর ধারে সেই পরিত্যক্ত ক্ষেত, বিশাল একটা এলাকা জুড়ে হাঁটু সমান ঘাস আর আগাছায় ভরা। বাতাসে একটা ভ্যাপসা গন্ধ। হারুন কোদাল হাতে দাঁড়িয়ে আছে, তার চোখে একরা স্বপ্ন। আশেপাশে সবাই ধান লাগায়া ফেলছে, শুধু এই জমিটাই পতিত। ঘাসে পুরা ক্ষেত ভইরা গেছে। কেউ নাকি এই জমিতে চাষ করতে পারে নাই। জমিটা উর্বর কিনা কে জানে। না, যাই, এই কোদাল দিয়া জমিটা কোপানো শুরু করি, তাড়াতাড়ি চারা রোপণ করুন লাগবো। গ্রামের লোকেরা জমিটাকে বলতো ক্ষুধার্ত জমি। তাদের বিশ্বাস এই মাটি ফসল নয়, মানুষের জীবনী শক্তি শুষে নেয়।
কিন্তু হারুনের কানে তখন কোনো কথাই ঢুকছিল না। তার চোখে ছিল শুধু এক নতুন শুরুর স্বপ্ন। হারুন আর কিছু না ভেবে কোদালটা হাতে নিয়ে মাটিতে প্রথম কোপ মারে। মাটি আশ্চর্য রকম নরম, যেন মাখন, সহজেই উঠে আসে। আরে, এ তো সোনার মাটি। লোকে কত কথাই না বলে, হুদাই বদনাম দিছে জমিদার। এই মাটিতে আমি সোনা ফলামু। হারুন দ্বিগুণ উৎসাহে কাজ করতে থাকে। কয়েকবার কোপ দেওয়ার পর কোদালের ফলায় কি যেন ধাতব একটা জিনিস লেগে টং করে শব্দ করে উঠল। আরে, কি সে শব্দ হইল? হারুন ঝুঁকে দেখে মাটির ভেতর থেকে উঠে এসেছে মসৃণ ডিমের মতো দেখতে একটা মিসকালো পাথর। সে পাথরটা হাতে তুলে নেয়। পাথরটা হাতে নিতেই চারপাশের পাখির ডাক আর বাতাসের শব্দ মুহূর্তের জন্যই পুরোপুরি থেমে যায়। একটা থমথমে শ্বাসরোধে নীরবতা। এইটা কি জিনিস? হাতে নিতেই কেমন ঠান্ডা লাগতাছে। যাই হোক, আমার কোনো কাজের না, আমি কাজ করি। কি হয়েছে? আবার খারাপ কিছু দেখছেন? রাইতে ঠিক মতো ঘুমানো না? না, কিছু না। একটা দুঃস্বপ্ন মনে হইল। কি মনে হইল? আরে কিছু না, তুমি ঘুমাও তো। পানি দাও আমার এক গ্লাস। পানি দিয়া তুমি ঘুমাই যাও। কয়েক সপ্তাহ পর হারুন তার ক্ষেতে এসেছে। হারুনের ক্ষেতের ফসলগুলো অন্য সব ক্ষেতের চেয়ে অনেক বেশি সবুজ, সতেজ আর লম্বা। হারুন ক্ষেতের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। তার মুখে গর্বের হাসি। দেহ রহিমা, দেহ, বলছিলাম না আমি সোনা ফলামু। দেহ, আমার মায়ার মুখে এইবার হাসি ফুটবো, আর কেউ আমগো গরিব কইতে পারবো না। এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল গাছগুলা? আল্লাহর কি রহমত! রহমত তো বটেই, সাথে আমার মেহনতও আছে। দিন রাত এক কইরা কাম করছি না। হারুনের ক্ষেতের অবস্থা দেখছস? তরতর কইরা বাড়তাছে তার ফসল। যেই জমিতে কেউ চাষ করতে পারল না, সেই জমিতে সে তরতাজা ফসল ফলায় ফেলছে, যেন জাদু মন্ত্র জানে। আরে ধুর, ওইটা জাদু না, ওইটা অভিশাপ। ওই জমিতে এর আগেও দুইজন চাষ করতে গেছিল। একজন করিম চাচা পাগল হইয়া গ্রাম ছাড়ছে, আর সোভান ভাই, তার তো লাশটাও পাওয়া যায় নাই। ঠিকই কইছস, ওই মাটি রক্ত খায়। ফসল যা বাড়ে তা মানুষের জান সইসা নিয়ে বাড়ে। হারুনের কপালে কি আছে আল্লাহই জানে। সব হিংসা, বুঝি না আমি। আমার ভালো কেউ দেখতে পারে না। দাঁড়া, ফসলটা একবার ঘরে তুলি, সবার মুখ বন্ধ হইয়া যাইব। সন্ধ্যা নেমে এসেছে। রহিমা চিন্তিত মুখে বসে আছে। হারুন এখন দিনের বেশিরভাগ সময়, এমনকি রাতেও খেতেই থাকে। বাড়ি ফিরে শুধু খাবার খেতে আর ঘুমাতে। মাইয়ার শরীরটা কয়েকদিন ধইরা বালা না, আর আপনি সারাদিন ওই খেতে পইরা থাকেন। বাড়ি ঘর, মাইয়া, বউয়ের দিকে কোনো খেয়াল আছে আপনার? হইছেটা কি আপনার? আরে বুঝো না কেন? এই ফসলটা আমার স্বপ্নের মতো। একটু এদিক ওইদিক হইলেই সব শেষ। এই ফসল উঠলে আমাকে সব দুঃখ খুঁজা যাইব। তখন মায়ার জন্য শহর থাইকা সবচেয়ে বড় ডাক্তার নিয়ে আইব। মানুষটা শরীর শুকায়া অর্ধেক হইয়া গেছে, চোখের নিচে কালি। আপনি তো কিছু খানও না ঠিক মতো। হারুন খেতে বসেছে। রহিমা ভাত দেয়, কিন্তু হারুন অন্যমনস্ক ভাবে দুটো খেয়েই উঠে পড়ে।
আমার খিদা নাই, তোমরা খাও, আমি খেতে যাই, দেখতে হইব সব ঠিক আছে কিনা। এই রাইতে আবার খেতে কি? খেত কি আপনাদের রাইকে নিয়ে যায়? হারুনের চেহারায় একটা নেশাগ্রস্ত ভাব, যেন সে অন্য কোনো জগতে আছে। রহিমার কথায় তার কোনো ভ্রুক্ষেপই নেই। হারুন ক্ষেতের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। পূর্ণিমার আবছা আলোয় পরিবেশটা রহস্যময়, যেন ফসলের সাথে ফিসফিস করে কথা বলছে। বারবার, আরো বার, এই তো কি সুন্দর। তোদের কোনো কষ্ট হইতে দিব না আমি। আমার সব রক্ত দিয়া হইলেও তোদের আমি বড় করমু। তোরাই তো আমার সব। দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন গাছগুলো তার কথার সাথে সাড়া দিয়ে আলতোভাবে দুলছে। দেখ মা, তোর বাবা ক্ষেত থেকে কি আনছে। তোর তো যা শশা, খা, খাইলে শরীরটা ভালো হইব। রহিমা শশাটা কাটার জন্য বটিতে চাপ দেয়। সাথে সাথে ভেতর থেকে ভক করে একটা দুর্গন্ধ বেরিয়ে আসে। সে দেখে বাইরে থেকে নিখুঁত হলেও ভেতরটা কুচকুচে কালো হয়ে পচে গেছে আর পোকা বিলবিল করছে। গভীর রাত, পূর্ণিমার আলোয় কেবল ধান ক্ষেতের শীষগুলো দেখা যাচ্ছে। রহিমার ঘুম ভাঙলে সে দেখে হারুন পাশে নেই। তার বুকটা অজানা আতঙ্কায় কেঁপে ওঠে। সে হ্যারিকেন হাতে নিয়ে হারুনকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে রহিমা ধান ক্ষেতের পাশে এসে দাঁড়ায়। ধান ক্ষেতের কাছে এসে রহিমা দেখে হারুন ক্ষেতের ঠিক মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার পা দুটো গোড়ালি পর্যন্ত নরম মাটিতে ডোবানো। তার চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। মনে হচ্ছে সে এই মাটিতেই শান্তি খুঁজে পাচ্ছে। আপনি আপনি এখানে এই অবস্থায় কি করেন? আপনার পা তো মাটিতে ডুবে গেছে। হারুন চমকে রহিমার দিকে তাকায়, যেন সে গভীর ঘুম থেকে জেগে উঠেছে। সে পা দুটো মাটি থেকে বের করে আনে, কিন্তু আশ্চর্য, পায়ে এক ফোঁটাও কাদা লেগে নেই। কই, কিছু না তো, দেখতে আসলাম ইঁদুরে ফসল কাটতেছে কিনা। চলো চলো, ঘরে চলো, ঠান্ডা লাগবো। আবার সত্যি করে বলেন, কি হয়েছে আপনার? আপনি তো এমন ছিলেন না। এই জমি আপনাকে বদলাই দিতেছে। চুপ, ফালতু কথা বলবা না বলতাছি। বললাম না চলো। যা শোনার আমি আগেই শুনছি। হারুন রেগিয়া বলো, ওই জমি অভিশপ্ত, ওই জমির মাটি জীবন্ত। ওইটা কোনো সাধারণ মাটি না, ওইটা হইল ক্ষুধা। ও ফসল ফলায় না, সেই প্রাণের বিনিময়ে ফসল দেখায়। ওরে ভালোই ভালোই ওই জমি ছাইরা দিতে বলো। ও আমার কথা শোনে না হুজুর, ওরে যেন এই জমিতে চিনে ধরছে। তাইলে আর কিছু করার নাই। ফসল যত বাড়বো হারুনের আয়ু ততই কমবো। ওই মাটি ওর জান নিয়ে ছাড়বো। আল্লাহ রক্ষা করুক, এক্ষুনি ওরে ফিরাও, নয়তো দেরি হইয়া যাইব। চুপ, একদম চুপ। ইমাম সাহেব কি বুঝে চাষের? এই এলাকার কেউ আমার ভালো দেখতে পারে না, তাই এইসব কথা বানাইছে। হিংসায় জইলা ভুইরা যাইতাছে সবাই। আমি এই জমি ছাড়বো না, মরলেও না। আপনার পায়ে পড়ি, চলেন আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। আমার ফসল চাই না, টাকা চাই না, আমি আপনারে ফেরত চাই। আমি কোথাও যাবো না। এই আমার জায়গা, এই আমার জমি, এগুলাই আমার সব। হারুনের চোখ দুটো রক্ত লাল। তাকে দেখে রহিমা ও মায়া ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। ফসল কাটার আগের রাত, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। একটা দম বন্ধ করা অস্বাভাবিক পরিবেশ। হারুন বিছানা থেকে ওঠে।
তার হাঁটা চলা যান্ত্রিক, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। তার চোখে পলক পড়ছে না। কই যান এই রাইতে? বাইরে তো ঝড় উঠবো। মাটি আমারে ডাকতাছে, ওর খিদা পাইছে, শেষবারের মতো যাইতেই হইব। না, আপনি কোথাও যাবেন না, আমি আপনার যাইতেই দিব না। রহিমা ছুটে গিয়ে তার হাত ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু হারুনের গায়ে যেন অসুরের শক্তি। সে এক ঝটকায় রহিমাকে মাটিতে ফেলে দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। হারুন মন্ত্রমুগ্ধের মতো হেঁটে ক্ষেতের মাঝখানে যাচ্ছে। রহিমা চিৎকার করতে করতে তার পেছন পেছন যাচ্ছে। শোনে, আমার কথা শোনে, আপনার মাইয়ের কথা একটা বার ভাবেন, ফিরে আসেন, যাইয়েন না। বাতাসে শো শো শব্দ, দূর থেকে মেঘের গর্জন, হঠাৎ করেই নেমে আসে ভারী বৃষ্টি। রহিমার কান্নার শব্দে ভরে যাচ্ছে পুরো ফসলের মাঠ। হারুনের কোনো দিকে খেয়াল নেই, তার গন্তব্য নির্দিষ্ট। সে একবারও পেছনে ফিরে তাকাচ্ছে না। রহিমা পাড়ে দাঁড়িয়ে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। যে মাটি এতক্ষণ শক্ত ছিল সেটা নরম কাদার মতো হয়ে গেছে, জীবন্ত কিছুর মতো দুলতে শুরু করেছে। হারুনের পা দুটো ধীরে ধীরে মাটিতে ডুবে যেতে শুরু করেছে। হারুনের মুখে কোনো ভয় বা যন্ত্রণা নেই, বরং এক পরম তৃপ্তির, প্রশান্তির হাসি, যেন সে তার আসল ঠিকানায় ফিরে যাচ্ছে। ওগো, ওগো, কি হয়েছে আপনার? কথা বলেন, আমার দিকে তাকান। হারুনের শরীর কোমর পর্যন্ত ডুবে গেছে, সে চোখ বন্ধ করে আছে। রহিমা দৌড়ে তাকে ধরতে যায়, কিন্তু ক্ষেতের আলের কাছে এসে এক অদৃশ্য দেয়ালে যেন আটকা পড়ে যায়। সে আর এগোতে পারে না। মাটি এবার দ্রুত হারুনকে গ্রাস করতে থাকে। বুক, গলা এবং শেষে তার মাথাটা ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে চোখ খুলে একবার হাসে। সেই হাসিটা তার নয়, যেন অন্য কোনো আদিম ক্ষুধার্ত সত্তার। হারুন পুরোপুরি মাটিতে মিলিয়ে যাওয়ার সাথে সাথে ক্ষেতের সমস্ত সবুজ সতেজ ফসল এক মুহূর্তে শুকিয়ে বিবর্ণ কালো হয়ে যায়, যেন মাটি তার খাবার পেয়ে তৃপ্ত হয়ে ঘুমিয়ে গেছে। ক্ষেতটি এখন আবার আগের মতোই পতিত, শুকনো। সেখানে কোনো ফসলের চিহ্ন নেই, হারুনেরও কোনো চিহ্ন নেই, যেন গত কয়েক মাসে কিছুই ঘটেনি। রহিমা আর মায়া দূরে হতবাক হয়ে বসে আছে। রহিমার কোলে মাথা রেখে মায়া ঘুমাচ্ছে। হারুনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলা বলি করতে লাগলো, হারুন নিশ্চয়ই মহাজনের ঋণ শোধ করতে না পেরে বউ বাচ্চা ফেলে শহরে পালিয়ে গেছে। রহিমা শোকে পাগল হয়ে গেছে, তাই সে দিনরাত মাটির দিকে তাকিয়ে থাকে, আবোল তাবোল বকে। তার গল্প কেউ বিশ্বাস করেনি। প্রতি আমাবস্যার রাতে নদীর ধারের সেই পতিত জমি থেকে আজও নাকি এক গভীর তৃপ্তির নিঃশ্বাসের শব্দ ভেসে আসে, আর বাতাস অপেক্ষা করে নতুন কোনো স্বপ্নের, নতুন কোনো ক্ষুধার্ত কৃষকের জন্য।